ইন্নাল হামদালিল্লাহি ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ। প্রথমে মহান আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করছি যে দ্বিতীয় সপ্তাহের প্রথম ক্লাসে আমরা উপস্থিত হতে পেরেছি সময় মতো। তাই সকলে বলি আলহামদুলিল্লাহ। অতঃপর লাখো কোটি দুরূদ ও সালাম বর্ষিত হোক প্রিয় নবী খাতাবুন নবিয়্যিন মুহাম্মদ বিন আব্দুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আমরা সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলাই, আল্লাহুম্মা বারিক আলাই। আলহামদুলিল্লাহ, আমাদের তিনটি ক্লাস পার হয়ে আজকে চতুর্থতম ক্লাসে উপস্থিত হয়েছি। আহ এক ভাই বললেন যে উনি বিগত ক্লাসে উপস্থিত ছিলেন না, ভিডিওটাও যে কোনো কারণে ওনার চোখে পড়েনি। আপনাদেরকে বলে রাখি যে আমাদের ক্লাস যেদিন শুরু হয়, তার যেদিন ক্লাস হয় তার পরের দিনেই আমরা ভিডিওর লিংকটা আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে দিয়ে দেই। তাই কোনো কারণে যদি ক্লাস ছুটে যায়, আপনারা দয়া করে ক্লাসটি দেখে নেবেন, ভিডিওটি দেখে নেবেন, তাহলে পরবর্তী ক্লাসটি করতে আপনাদের জন্য সুবিধা হবে, আমাদের জন্য ভালো হবে। আমাদের যে উদ্দেশ্য, ইনশাল্লাহ আমরা আমাদের উদ্দেশ্যটা সফল ও সার্থক হবে। তো আমি আর কথা দীর্ঘ না করে আমাদের সম্মানিত ভাই আনোয়ার হোসেন ভাইকে আজকের ক্লাস শুরু করার জন্য বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম। ওয়া আজকের ক্লাসটা আমি শুরু করছি। আজকের ক্লাসে আমরা যে বিষয়গুলো শিখব, গত ক্লাসে আমরা বলছিলাম যে মাইক্রোসফট ওয়ার্ড এর বিস্তারিত এক ক্লাসে আমরা দেখব। তো আমি চেষ্টা করছি স্লাইডে সবকিছু নিয়ে আসার, যে আপনারা যেন পরবর্তীতে স্লাইডটা দেখলেই যেন কাজ করতে পারেন এমন ভাবে আমি স্লাইডগুলো তৈরি করছি। হয়তো স্লাইডে আমি আসবো না, যখন কাজে থাকবো তখন স্লাইডে আসা কষ্ট হয়ে যাবে। তো আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব, মাইক্রোসফট ওয়ার্ড কি, কি কাজে ব্যবহার হয় এটা আমরা গত ক্লাসেই জানছি, তারপরে ওখানে নিয়ে আসছি। নতুন ডকুমেন্ট তৈরি এবং সংরক্ষণ, আমরা একটা ডকুমেন্ট তৈরি করব, সেটা কিভাবে সংরক্ষণ করব, মানে সেভ করব কিভাবে, বা কপি করব কিভাবে, সেভ অ্যাজ করব কিভাবে এটা। এরপরে আমরা ওয়ার্ড ডকুমেন্টস এর ভিতরে ঢুকলে যে বিষয়গুলো দেখি সেটা হলো রিবন, ট্যাব আর ডকুমেন্ট এরিয়া। তিনটা জিনিস আমাদের থাকে ইন্টারফেসে। এইগুলো আমরা প্রত্যেকটা রিবনের মধ্যে কতগুলো ট্যাব আছে, ট্যাবের ভিতরে কি কি আছে, বিষয়গুলো দেখব। এরপরে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বিষয়, পেজ সেটআপ ও মার্জিন, পেজের যে সেটআপটা আছে এটা জানবো। কিবোর্ড পরিচিতি, কিবোর্ড সবাই মোটামুটি সচরাচর জানি, তারপর আমি কিবোর্ডটা নিয়ে আসছি, যে কিবোর্ডের কিগুলা সম্পর্কে ধারণা দেব না, শুধু স্লাইডে রাখছি। লেখা টাইপ ও ফরম্যাটিং, লেখা আমরা টাইপ করার সময় কি কি ফরম্যাট করতে পারি, বোল্ড, ইটালিক বা বিভিন্ন ফরম্যাট আমরা কিভাবে করি। এরপর আমরা দেখব টেবিল, ছবি ও শেপ যুক্ত করা। হেডার ফুটারও আমরা দেখব। ফাইন্ড অ্যান্ড রিপ্লেস, কোনো লেখা যদি আমাদের ভুল হয় সেটা কিভাবে আমরা ফাইন্ড আউট করব এবং এটা রিপ্লেস করব কিভাবে। হাইপার লিঙ্ক কিভাবে যুক্ত করব। এরপরে সর্বশেষ আমরা দেখব প্রিন্ট প্রিভিউ, বা প্রিন্ট করার জন্য আমরা কি কি করতে পারি, বা প্রিন্টের জন্য একটা ডকুমেন্টস বানালাম, এটার সর্বশেষ আউটপুট হলো প্রিন্ট করা। তো আমরা প্রিন্ট করতে পারবো কিনা সেটা আমরা দেখব। এরপরে আমি দ্বিতীয় স্লাইডে যাচ্ছি। মাইক্রোসফট ওয়ার্ড কি কি কাজে ব্যবহৃত হয়, আপনারা আহ, এর আগের ক্লাসে দেখছেন যেটা বিভিন্ন রকমের ওয়ার্ড ডকুমেন্ট তৈরি করতে ব্যবহৃত হয়। আমি শুধু এই যে লাস্টের দুই লাইন পড়ছি। মাইক্রোসফট ওয়ার্ড হলো ডিজিটাল লেখালেখির আধুনিক ও সহজ মাধ্যম। আমরা হাতে কলমে আগে লিখতাম, এখন ডিজিটালি যখন লিখি তখন ডিভাইসে লিখি বা কম্পিউটারে লিখি, এই লেখার জন্য আধুনিক একটা মাধ্যম। এটি ব্যক্তিগত, শিক্ষা প্রতিষ্ঠান বা পেশাগত সব পর্যায়ের অপরিহার্য একটি সফটওয়্যার। আচ্ছা, এটা কোন কোন কাজে ব্যবহার হয় এগুলো আমরা আগে থেকে জানি। এরপর আমরা যাই নতুন ডকুমেন্ট তৈরি ও সংরক্ষণ। আমি সরাসরি আমাদের আমি স্ক্রিনটা ফুল করি। আমার স্ক্রিন দেখতে পারতেছেন আপনারা? হ্যাঁ জি ভাই, দেখা যাচ্ছে। আচ্ছা, আমি আমার ফোল্ডারে যাই। আমার যেই অফিসের মধ্যে
আমরা আজকে আছি সপ্তাহে দ্বিতীয় সপ্তাহে আছি। আমি এইখানে যা কাজ করব এই ফোল্ডারের মধ্যে কাজ করব। এখানে আমি ফটো নিছি, কুইজ নিছি, স্লাইডের ভিতরে আমি যেতে পারি। এখানে আমি ডকুমেন্ট যদি নেই, সহজে যদি যাই যে আমরা একটা ওয়ার্ড ডকুমেন্টস বানাবো, এর জন্য আমি এরকম ফাঁকা একটা জায়গা যে ফোল্ডারের মধ্যে রাখবো সেই ফোল্ডারের ভিতরে গিয়ে নিউ থেকে এই যে ওয়ার্ড, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস, মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এটাতে ক্লিক করলে এখানে লেখা আসবে। যেহেতু আমাদের আজকে ক্লাস 4, তাহলে আমি লিখতেছি ক্লাস 4। আমার এই ডকুমেন্টটা তৈরি হয়ে গেল। এখন যদি এটাতে ডাবল ক্লিক করি তাহলে আমার ডকুমেন্ট ওপেন হয়ে যাবে। এটা হলো একেবারে সহজ একটা পদ্ধতি। আমরা যেই ফোল্ডারে কাজ করব সেই ফোল্ডারের ভিতরে গিয়ে এই যে ফোল্ডারের ভিতরে গিয়ে রাইট বাটন ক্লিক করে নিউ থেকে মাইক্রোসফট ওয়ার্ড ডকুমেন্টস এটাতে ক্লিক করলে আমার ডকুমেন্ট চলে আসবে, নাম দিলেই ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। এতটুকু বুঝতে পারছেন সবাই? আমার কথা কি শুনতে পাচ্ছেন সবাই? জি, শোনা যাচ্ছে। এতটুকু বুঝছেন কিনা যে আমি যদি এরকম ভাবে ডকুমেন্ট তৈরি করতে চাই, ডকুমেন্ট তৈরি হয়ে যাবে, এরকম একটা ডকুমেন্ট তৈরি হয়ে যাবে। জি বুঝছি। আচ্ছা, এটা গেল একটা পদ্ধতি। এখন দেখাবো অন্য আর এক পদ্ধতি কি। আমরা এই যে এখানে যাব, এখান থেকে আমরা খুঁজে বের করতে পারি, অথবা আমরা এখানে লিখতে পারি ওয়ার্ড। এই যে ওয়ার্ড লিখলেই এরকম আসবে। এই যে এখানে আমার যদি ইনস্টল করা থাকে, গত ক্লাসে দেখাইছি, ইনস্টল করা থাকলে এরকম ওয়ার্ড আসবে। আসলে ক্লিক করলে ইন্টারফেসটা ওপেন হবে। কিন্তু এটা যখন ওপেন হবে, ওপেন হইলেই আমি লিখতে পারবো, কিন্তু এই লেখাটা কোথায় যাচ্ছে? আমরা যদি শর্টকাটে কন্ট্রোল S চাপি তাহলে আমার এরকম পপ আপ আসবে। অথবা আমরা এই যে এখানে যদি উপরে দেখি এই যে সেভ আইকন আছে, অথবা যদি ওল্ড ভার্সন বা পুরনো ভার্সন হয় তাহলে ফাইলে গেলে এখান থেকে সেভ আসবে। এই যে সেভ আসছে, আমরা এখানে উপর থেকেও সেভ করতে পারবো, অথবা এই যে ফাইলে ক্লিক করে এখান থেকেও সেভ করতে পারবো। সেভ করলে আমাকে দেখাবে যে আমি কোথায় সেভ করতে চাচ্ছি। দিস দিস পিসিতে বা ব্রাউজ করে আমরা প্লেস ঠিক করে দেব কোথায় সেভ করব। আমরা যদি এভাবে যাই যে আমি কোন জায়গায় সেভ করব, সাধারণত ডকুমেন্টস এর ভিতরে সেভ হয়। আমরা চাইলে আমাদের ডেস্টিনেশন যে জায়গায় আমরা সেভ করতে চাচ্ছি সেই জায়গায় আমরা গিয়ে এভাবে ফোল্ডারটা চিনায় দেব। এভাবে আমরা ফোল্ডার চিনায় দেব যে হ্যাঁ এই ফোল্ডারে আমি কাজ করতেছি। এই যে আমার ওয়ার্ড ডকুমেন্টস, এটাতে ক্লিক করলে এটা রিপ্লেস হয়ে যাবে। এই যে নামটা এখানে চলে আসছে, ক্লিক করলে এই যে রিপ্লেস হয়ে যাবে। ওকে, বাস। তার মানে আমার এই ডকুমেন্টটা আমি দুই ভাবে সেভ করা দেখালাম। আমরা দুই ভাবে এই ডকুমেন্টটা তৈরি করতে পারি। তাহলে আমরা ডকুমেন্ট তৈরি করলাম এবং সেটা সেভ করলাম। আমরা চাইলে ফাইল থেকে সেভ করতে পারি, সেভ অ্যাজ করতে পারি। সেভ অ্যাজ করলে কি হবে? সেভ অ্যাজ করলে এই ফাইলটা যেটা আছে সেটার থেকে আর একটা নতুন কপি জি ভাই। হবে। এখানে যদি ক্লিক করি তাহলে আমাদের নতুন আর একটা কপি তৈরি হবে। সেভ দিলে এরকম থাকবে। আর আমরা শর্টকাট যদি বলি কন্ট্রোল S, কন্ট্রোল S আমরা যদি কিছু লিখি, লেখার পরে কন্ট্রোল S দিলে অটো সেভ হয়ে যাবে, অথবা এখানে ক্লিক করলেও সেভ হয়ে যাবে। তাহলে আমরা ওয়ার্ড ডকুমেন্ট যেটা আমি স্লাইডে নিয়ে আসছি, আমরা ফাইল কিভাবে তৈরি, যে ফাইল নিউ থেকে ব্লাঙ্ক করেও আমরা নিতে পারি, বা কন্ট্রোল N দিয়েও আসবে। টেমপ্লেট ব্যবহার করতে পারি আমরা। আমরা যদি টেমপ্লেট দেখাই যে টেমপ্লেট আমরা কিভাবে ব্যবহার করব, এখান থেকে যদি আমরা এই যে নিউ যাই, নিউ থেকে আমরা ডকুমেন্টস নিতে পারি। এই যে নিউ ব্লাঙ্ক থেকে আমরা ডকুমেন্টস নিতে পারি। আবার এখানে দেখেন আমাদের কিন্তু অনেক টেমপ্লেট আছে। আমরা কি কাজের জন্য ব্যবহার করতেছি সেটার উপর ভিত্তি করে এখানে অনেক টেমপ্লেট দেওয়া থাকে। যারা এখন আমরা যদি এখানে যদি ব্রাউজ করি তাহলে দেখবো যে অনেক টেমপ্লেট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেট নিয়েও কাজ করতে পারি। তাহলে আশা আশা করছি যে আপনারা বিভিন্নভাবে এই ডকুমেন্টস তৈরি করতে পারবেন। এক হলো আমরা ফোল্ডারে গিয়ে তৈরি করতে পারবো, আবার আমরা সফটওয়্যারটা ওপেন করে সেভ করতে পারবো, অথবা আমরা নিউ থেকে
নিউ থেকে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিতে পারবো, এবং আমরা এখানে টেমপ্লেট দেওয়া থাকবে, টেমপ্লেট থেকেও আমরা নিতে পারবো। টেমপ্লেটের মধ্যে এখানে অনেক বিষয় আছে, বিজনেসের জন্য আছে, লেটারের জন্য আছে, ফ্লায়ারের জন্য আছে, বিভিন্ন ধরনের টেমপ্লেট আছে। আমরা এখান থেকে যে কোনো একটা টেমপ্লেটও ব্যবহার করতে পারবো। চাইলে যে কোনো একটা যদি আমরা ক্লিক করি, আমরা যদি একটাতে ক্লিক করি তাহলে এটা সেভ হয়ে এই যে ক্রিয়েট হবে, বাস ডাউনলোড হয়ে এই যে চলে আসবে। একেবারে ওদের টেমপ্লেটটা আমাদের এখানে চলে আসছে। ভাই এভাবে একটা আমরা কথা। এভাবে আমরা ডকুমেন্ট তৈরি করতে পারি। বুঝতে পারছেন সবাই? যে পারছি, একটা কথা ছিল। জি জি বলেন। আমরা যখন যে সেভ অ্যাজ করি, জি, তখন পিছেটা ডবলিং হয়ে যায়, এটা মানে সিঙ্গেল রাখা যায় না? কোনো বুদ্ধি আছে কি? সেভ অ্যাজ করার সেভ করলে যে ফাইলটা আছে ওই ফাইলটা সেভ হয়। আর সেভ অ্যাজ এর উদ্দেশ্য হলো যেটা আছে সেটা রেখে অন্য একটা ফাইল তৈরি করা। দেখেন, আমরা যদি একটা লেটার কম্পোজ করি তাহলে আমরা কি করি, আগে পূর্বের একটা লেটার নিয়ে ওটা কম্পোজ করতে থাকি, তাহলে কি হলো, আগের লেটারটা নষ্ট হয়ে গেল। এই জন্য সেভ অ্যাজ করলে ওই লেটারটার আর একটা কপি ও, তৈরি হবে, সেই ফাইলটার আলাদা একটা নাম দিবেন, নাম দিলে ওটা থেকে যাবে, নতুন একটা ফাইল তৈরি হবে। আচ্ছা, এরপরে আমরা যাই। আমরা আহ, তাহলে আমরা ডকুমেন্ট তৈরি করলাম, সেভ করলাম, দ্রুত কিভাবে করতে পারি আমরা কন্ট্রোল এস দিয়ে, এটা আমরা বুঝতে পারছি। এরপর আসি ওয়ার্ড ইন্টারফেস চেনা, রিবন, ট্যাব, ডকুমেন্ট এরিয়া, এই বিষয়গুলো আমরা জানবো। রিবন এটি ওয়ার্ডের মুখ্য অংশ, মানে মূল অংশ হলো রিবন। আমরা যদি ওয়ার্ডের ভিতরে যাই, এখানে যদি যাই তাহলে আমরা দেখব এই যে উপরের যে হোম, তারপরে ইনসেট, ড্র, ডিজাইন, লেআউট, রেফারেন্স, এই যে বিষয়গুলো আছে, ভিউ, হেল্প, এই প্রত্যেকটাকে বলা হয় রিবন। আমরা যদি রিবনে একটা রিবনে ক্লিক করি, রিবনের আন্ডারে যে অংশ আছে এটাকে বলা হয় ট্যাব। তাহলে হোম রিবনের আন্ডারে ট্যাব আছে একটা, দুইটাই, যে এখানে ট্যাবের নাম নাম আছে, ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল, এগুলো হলো প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব। আমরা হোমের, এই হোম হলো রিবন, আর এই হোমের রিবনের ভিতরে অনেকগুলো ট্যাব আছে। আবার যদি ইনসেটে যাই, ইনসেটের ভিতরে আবার এটা হলো একটা রিবন, এই রিবনের ভিতরে আবার কি আছে, অনেকগুলো ট্যাব আছে। ড্রয়েও একই অবস্থা। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি আমরা যাই, সব জায়গাতে এরকম অনেকগুলো ট্যাব পাবো। এখন এই যে ট্যাব আছে, ট্যাবের ভিতরে যে অংশগুলো আছে প্রত্যেকটার আলাদা আলাদা কাজ আছে। যেমন এই যে এখানে কপি পেস্টের বিষয় আছে, আবার এখানে যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, আবার এখানে যদি দেখি কালারের বিভিন্ন অপশন আছে, ফ্রন্ট ফ্রন্ট বড় করা ছোট করার অপশন আছে, এখানে ফ্রন্টের বিভিন্ন স্টাইল আছে। অর্থাৎ আমরা এই রিবনগুলো, প্রত্যেকটা রিবনের ভিতরে অনেকগুলা ট্যাব দেখতে পাবো। আমরা যদি এই প্রত্যেকটা রিবন আর এই রিবনে থাকা ট্যাবগুলো সম্পর্কে জানি বিস্তারিত, তাহলেই আমাদের ওয়ার্ডের সকল কিছু জানা হয়ে যাবে। এরপরে এছাড়াও আমাদের এইখানে এদিকে স্ক্রল বার থাকে, আর এইখানে থাকে হলো আমরা ডকুমেন্টটা ছোট বড় করতে পারি। আমরা ডকুমেন্টটা কিরকম দেখবো, এই অপশনগুলা এখানে দেওয়া আছে। এরপরে আপনারা যদি নিচে খেয়াল করেন তাহলে দেখবেন এখানে পেজ নাম্বার দেওয়া আছে, ওয়ার্ড দেওয়া আছে, আমরা কয়টা ওয়ার্ড লিখছি এখানে দেওয়া থাকবে। আমরা যে কয়টা ওয়ার্ড লিখবো, এখানে এই যে নিচে 3টা ওয়ার্ড লিখছি, আর একটা পেজ আছে। আমরা যদি এখানে এই যে কার্সর মিট মিট করতেছি, এখান থেকে লেখা শুরু হয়। আর এটা যদি আমরা ইন্টারপ্রেস করি তাহলে নিচের দিকে আসে। আচ্ছা, আমরা মনে হয় এতটুকু বুঝতে পারছি রিবন কি আর ট্যাব কি। আর ডকুমেন্ট এরিয়া কোনটা, ডকুমেন্ট এরিয়া হলো এই যে মাঝখানের যে লেখার জায়গা, এই ক্যানভাস, এই ক্যানভাসটা হলো ডকুমেন্ট এরিয়া। হ্যাঁ, আশা করি আপনারা এই স্লাইডের বিষয়টা বুঝতে পারছেন। এছাড়া স্টার্ট বার, কুইক অ্যাক্সেস বার, তার স্ক্রল বার, এগুলাও আছে, এগুলো আমরা আস্তে আস্তে কাজের ভিত্তিতে দেখতে পারবো। হ্যাঁ, এখানে আমার মনে হয় একটা বিষয় জেনে থাকা ভালো যে আমাদের আহ ওয়ার্ড অ্যাপস এর সফটওয়্যারের ভার্সন অনুযায়ী কিছুটা পার্থক্য থাকতে পারে হ্যাঁ হ্যাঁ, নাকি? আনোয়ার ভাই এই বিষয়টা যদি একটু বলতেন। জি জি।
আমি সর্বশেষ ভার্সন যেটা সেটা ব্যবহার করতেছি 2024। এটাও আমি দেখায় দেই, আপনারা কোন ভার্সন ব্যবহার করতেছেন এটা বুঝবেন কিভাবে। ফাইলে যাবেন, ফাইল থেকে অ্যাকাউন্টে যাবেন, গেলে দেখতে পাবেন যে অফিস কোন ভার্সন ব্যবহার করতেছেন। মাইক্রোসফট অফিস প্রফেশনাল প্লাস 2024 আমি আমার কম্পিউটারে সেট আপ করছি। আপনার কোনটা আছে? আপনার 19 থাকতে পারে, 16 থাকতে পারে, 7 থাকতে পারে। আপনার ভার্সন অনুযায়ী হয়তো বা কিছুটা পার্থক্য হতে পারে। তবে এই রিবন গুলাতে তেমন পার্থক্য নাই, হয়তো সেটিং এ পার্থক্য থাকতে পারে। এই যে উপরের যে স্ক্রল বার, এটা আপনার এই এখানে থাকতে পারে। হ্যাঁ, একটু একটু পার্থক্য হতে পারে। তবে আমি সর্বশেষ ভার্সনটাই দেখানোর চেষ্টা করতেছি। আচ্ছা, এরপরে আমি আগাচ্ছি। এরপরে যদি যাই আমরা পেজ সেটআপ ও মার্জিন, এটা খুব গুরুত্বপূর্ণ। আপনি ডকুমেন্টটা ওপেন করার সাথে সাথে আপনাকে খুব খেয়াল করে লক্ষ্য করতে হবে যে আপনি যে কাজটা করতেছেন এই কাজটা কোন পেজে করবেন, পেজের সাইজটা কি, পেজের সাইজটা কি, A4 সাইজ, লেটার সাইজ না লিগ্যাল সাইজ, এটা আপনাকে নির্বাচন করতে হবে। পেজটা কেমন হবে, লম্বালম্বি হবে না চওড়া হবে, এটা আপনাকে খেয়াল করতে হবে। মার্জিন কেমন হবে, সাইটে আপনি লেখার জন্য আমরা কলম কলম দিয়ে যদি খাতায় লিখি তাহলে আমরা কি করি পরীক্ষার সময়, সাইটে মার্জিন এরিয়া রাখি। তো আমি মার্জিন কতটুকু রাখবো সেটা আমাকে নির্বাচন করতে হবে। এই জন্য আমাদের ওয়ার্ড ডকুমেন্ট খোলার পরেই এই পেজ সেটআপটা খুব গুরুত্বপূর্ণ এই বিষয়। পেজ আমরা কিবোর্ড শর্টকাট অল্টার পি দিয়েও আমরা পেজ লেআউটে যেতে পারি। আমরা যদি এখানে যাই, আমরা কন্ট্রোল পি দিয়ে পেজ লেআউটে যেতে পারি, অথবা আমরা এই যে এখানে দেখেন লেআউট অপশন আছে। আমরা যদি এখানে দেখি এই যে লেআউট অপশন আছে, অর্থাৎ এই রিবন আছে, লেআউটের রিবন আছে। এখান থেকে আমরা যদি যাই, এই যে কর্নারে যেটা মার্জিন, এখানে দেখাচ্ছে নর্মাল, ন্যারো। হ্যাঁ, এরকম অনেক আছে। আমরা চাইলে এই যে ন্যারোটা ব্যবহার করতে পারি। ন্যারো হলে এই যে হাফ ইঞ্চির মতো জায়গা থাকবে, অথবা আমরা নর্মালটা ব্যবহার করতে পারি। এরপরে আছে এখানে অপশন পোর্ট্রেট আর ল্যান্ডস্কেপ। ল্যান্ডস্কেপ করলে কি হবে, আমাদের এই যে পেজটা কি হয়ে যাবে, আড়াআড়ি হয়ে যাবে। আর যদি এরকম এরকম করি, মানে পোর্ট্রেট রাখি, তাহলে লম্বালম্বি হয়ে যাবে। এরপরে যেটা আছে সেটা হলো এই যে পেজ লেটার লিগ্যাল, আমরা চাচ্ছি A4 এ। এই যে A4 এ হয়ে গেল। এরপরেও আমাদের আরেকটা বিষয় থাকে যে আমরা লেখা যে লিখবো, এখানে লেখাটা কিভাবে লিখবো, এরকম এক একসাথে লিখবো নাকি আমরা কলাম করে লিখবো। আমরা এখানে যদি চাপ দেই তাহলে আমাদের এই লেখাটা কলাম হয়ে যাবে, মানে অর্ধেক এক কলাম আর এ পাশে অর্ধেক আর একটা কলামে লিখবে। তার মানে আমরা কলামও তৈরি করতে পারি। এছাড়াও পেজ সেটআপ করার জন্য আমরা এখান থেকে এই পেজ সেটআপ পপ আপ এনেও কাজ করতে পারি। এছাড়াও ফাইল থেকে, ফাইল থেকে আসবে না এই এই ভার্সনে। আমরা এই লেআউট, এই যে এখানে যে তীর চিহ্নটা আছে এখানে চাপ দিলে আমাদের যে মার্জিন, পেপার, লেআউট, এই তিনটা অপশন থাকবে। আমরা এই যে লেআউটে গেলে লেআউট দেখতে পাবো, এই যে দুইটা কলামে আছে। আর পেপারে গেলে এখানে পেপার A4 সাইজে আছে, আমরা দেখতে পাচ্ছি। এখানে ক্লিক করলে এই যে বিভিন্ন রকমের লেটার আছে, আর তারপরে A4 আছে, লিগ্যাল আছে। আমাদের যেটা ইচ্ছা আমরা সেটা করতে পারবো। চাইলে আমরা কাস্টমও করতে পারবো, অর্থাৎ এখান থেকে হাইট ওয়েট নির্বাচন করেও দিতে পারবো আমরা চাইলে। এরপরে আমরা মার্জিনও সেট করতে পারবো। এখানে এই যে মার্জিন যদি দিই, এই যে মার্জিন আমরা সেট করে দিতে পারবো। পেজের মার্জিন এখানে লেখা আছে, টপ, বটম, লেফট, রাইট, আমরা কোন সাইডে কতটুক দিচ্ছি এটা আমরা সেট করে দিতে পারবো এখান থেকেও। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এরপরে এখানে আরো কিছু বিষয় আছে, এইগুলো আমি একটু দেখায় দিই। তাহলে আমরা এই রিবনটার কাজ শেষ হবে। যে ব্রেক, এটাতে যদি ক্লিক করি তাহলে পেজ দুইটা তৈরি হয়ে যাবে। আবার যদি এখানে ক্লিক করি, এই যে ব্রেক, তার মানে তিনটা পেজ তৈরি হয়ে যাবে, যে তিনটা পেজ তৈরি হয়ে গেছে। এরপরে লাইন নাম্বার, আমরা কোন নাম্বার লাইনে আছি এখান থেকে লাইন দেখা যাবে, আমরা যখন লিখবো তখন এগুলো আসবে। এছাড়াও এখান থেকেও আমরা এই যে স্পেসিং আমরা ঠিক করতে পারবো, লেখার স্পেসিং ঠিক করতে পারবো। আশা করি লেআউট সম্পর্কে ধারণা হয়েছে। আমরা পেজ সেটআপ করতে পারবো যে কোনো সাইজের,
আমরা যদি কাস্টম পেজ সেট আপ করতে চাই, আমরা স্কেল ধরে এখান থেকে এই যে সেন্টিমিটার হিসাব করে যদি দেই, যে পেপার আমরা কত কত সেন্টিমিটার স্কেল ধরে ওই সেন্টিমিটার অনুযায়ী আমরা পেজ সেট আপ করতে পারবো। আশা করি সবাই বুঝতে পারছেন। তাহলে আমরা পেজ সেট আপ করলাম। মার্জিন সম্পর্কে আমাদের ধারণা আছে যে পেজের মার্জিনটা কতটুক এরিয়ার মধ্যে হবে, সেটাও আমরা এই যে হ্যাঁ, পেজ সেটআপের ক্ষেত্রে আমার একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, যে জি আমরা বলেন। রেগুলার সচরাচর সবচেয়ে বেশি যে পেজটা ব্যবহার করি প্রিন্টের ক্ষেত্রে, এটা জি, কোন সাইজের পেজ? নর্মালটা আমরা ব্যবহার করি, সচরাচর নর্মালটা ব্যবহার করে থাকি। হ্যাঁ হ্যাঁ, এটা পেজের কোন নর্মালটা, সাইজের? এটা তো আমরা জানি না যে আসলে সাইজ কি সাইজ এটা বলে পেজটাকে। এটা A4 সাইজ। মার্জিনের ক্ষেত্রে হলো আমরা নর্মাল ব্যবহার করি, আর সাধারণত আমরা লেখালেখির জন্য A4 সাইজ আমরা ব্যবহার করে থাকি। A4, A4 এর সেন্টিমিটার যদি ধরি 21 সেন্টিমিটার বাই 21 সেন্টিমিটার হলো ওয়েট, আর হাইট হলো 19.7 সেন্টিমিটার। 21 সেন্টিমিটার এবং 29.7 সেন্টিমিটার এই পেজের সেটআপ, A4 সাইজের পেজের সেটআপটা হয়। লেটারেটা আর একটু ছোট হয়। আশা করি বুঝতে পারছেন। আচ্ছা, কাস্টম মার্জিন এটাও বললাম যে কাস্টম ভাবে আমরা তৈরি করতে পারি। আর একটা বিষয় মানে আমি দেখায় ফেলি এখান থেকেই, তাহলে ভালো হয়। আমরা আহ, আচ্ছা, এখানে আছে কি পেজের বর্ডার, যেটা ওটা মানে আমরা পরে দেখি। পেজের বর্ডার তৈরি করা, আচ্ছা পরে দেখি আছে ওটা। আমি আগাচ্ছি। কিবোর্ড সম্পর্কে আমাদের হয়তো ধারণা আছে, তারপরে আমি একটু এখানে বলবো। সেটা হলো এখানে যদি আমরা আমরা যদি হাত দেখি, কোন আঙ্গুলে কিবোর্ডের কোন কোন কিগুলো আমরা ব্যবহার করবো, এখানে আমি একটু দেখানোর চেষ্টা করছি। যে আমরা হয়তো বা হাত বসানোর সময় আহ মানে এক আঙ্গুল দিয়ে কয়টা ডিজিট আমরা চাপবো, কোন কোন ডিজিট চাপবো, এটা আমাদের অনেক সময় মাথায় আসে না। তাদের জন্য এটা একটু ভালো হবে, কিবোর্ডে হাত বসালে এই আঙ্গুলের কয়টা কি, এই আঙ্গুলের কয়টা কি, মানে প্রত্যেকটা আঙ্গুলের কি গুলো এখানে দেওয়া আছে। এই আঙ্গুল দিয়ে শুধু এই এই কয়টা কি চাপতে হবে, অন্য অন্য কি চাপার প্রয়োজন নাই। অন্য আঙ্গুল দিয়ে চাপবেন না, আপনি এটা দিয়েই চাপবেন, তাহলে আপনার অভ্যাস হয়ে যাবে যে হ্যাঁ এই আঙ্গুলের কয়টা ডিজিট, 2WSX। তারপর এই আঙ্গুলের কি কাজ, 3EDC। হাত বসানোর সময় আমরা এই যে শাহাদত আঙ্গুল আছে এটা জি এর উপরে রাখবো, আর এই শাহাদত আঙ্গুল কে এর উপরে রাখবো। আমরা যদি কিবোর্ডে হাত দেই দেখবো যে দুইটা আহ ধরার মতো একটা জায়গা আছে, যে বোঝা যায় যে এখানে আঙ্গুল রাখতে হবে। প্রথম দুই আঙ্গুল কোথায় রাখতে হবে, কিবোর্ডে হাত রাখলে দেখা যাবে এফ এবং জে, এফ এবং এফ এবং জে এই দুইটাতে হাত রাখতে হয়। আশা করি কিবোর্ড সম্পর্কে একটু ধারণা হয়েছে। এরপরে কিবোর্ডের অনেক কি আছে, এখানে এই যে ফাংশনাল কি আছে, এখানে হোম বা ইন্ট, আমরা পেজ ইন্টে গেলে হোমে চাপ দিলে হোমে যাবে, ইন্টে গেলে ইন্টে যাবে। হ্যাঁ, ডাউন আপ এটা দেখতে পারি। আবার নিউমেরিক বা নাম্বার উঠানোর জন্য এখানে এক ধরনের কি আছে, আবার এদিকেও নাম্বার উঠানোর জন্য কি আছে। এর আগেও আমরা ক্লাসে কিবোর্ড সম্পর্কে একটু ধারণা পাইছি। আর ওয়ার্ডের কাজ করার জন্য ওয়ার্ড ডকুমেন্টস এর যত শর্টকাট এগুলো আমি আপনাদেরকে আগেই দিয়ে দিছি। আচ্ছা, হ্যাঁ, এখানে এরপরে যাই। এখানে আমি একটু যুক্ত করছি যে হুম, এই টাইপিং মুখস্থ শেখার জন্য অনেকগুলো সফটওয়্যার পাওয়া যায়। গেমস এর মাধ্যমে আমাদেরকে মুখস্থ টাইপিং শেখাবে এবং কিবোর্ডের কোন আঙুল কোথায় কি বসবে। যেমন আমি ছোটতে শিখেছিলাম টাইপিং মাস্টার, একটা ফ্রি সফটওয়্যার। এটা জি। আমার অনেক হেল্প হয়েছিল। একা একাই আমি সবকিছু ওই অ্যাপস দেখে দেখেই, বা ওই অ্যাপসই আমাকে ফোর্স করেছে যে এরপরে আমাকে কি করতে হবে, সে দেখিয়ে দিয়েছে। তো হুম, এইরকম অ্যাপসটা আমার পিসিতে এখনো আছে, যদি কারো লাগে পার্সোনাল ভাবে আমাকে নক দিবেন। আমি গুগল ড্রাইভে আপলোড দিয়ে আপনার সফটওয়্যারটা আমি আপনাদেরকে দিয়ে দিতে পারবো, শুধুমাত্র পিসির জন্য। উম, জি জি, এটা ভালো, হেল্পফুল, সবাই ব্যবহার করতে পারেন। এবার আসি লেখা টাইপ ও ফরম্যাটিং। এটা হলো আমাদের মুখ্যম কাজ। ওয়ার্ড ডকুমেন্টসে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ হলো আমরা ডকুমেন্ট সেট আপ করলাম। এখন আমি কি করব, ডকুমেন্টসে লিখবো। লেখার জন্য আমাদের টাইপ করতে হবে। টাইপ করার জন্য আমরা দেখব যে কার্সর কোথায় আছে। লেখা যখন আমরা লিখবো তখন দেখবো কার্সর যে টিক টিক করতেছে, যে এটা কোথায় আছে এটা দেখব। যেখানে ওইটা থাকবে কার্সরটা, সেখানেই লেখা শুরু হবে। এটা আমাদের খেয়াল রাখতে হবে।
এরপরে লেখালেখির জন্য যে বিষয়গুলো থাকে সেটা হলো ফরম্যাটিং। কি? ফ্রন্ট স্টাইল, ফ্রন্ট সাইজ, ফ্রন্ট কালার, বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, তারপরে টেক্সট অ্যালাইন আর হাইলাইট। এটা আমরা দেখব। আমি লেখালেখি করার জন্য আমার মনে হয় কিছু ডামি লেখা নিয়ে আসা দরকার। আচ্ছা, তারপরে আমি দেখি এখানে আমরা কোথায় লিখতেছি, আমরা কিভাবে বুঝবো যে কোথায় লেখা শুরু হবে? এই যে একটা কার্সর মিটমিট করতেছে, তার মানে এখান থেকে লেখা শুরু হবে আর কি। যেখানে মিটমিট করবে সেখান থেকেই লেখা শুরু হবে। এই যে এখান থেকে লেখা শুরু হবে। আমি যেহেতু লিখতে হবে, সেজন্য আমি কিছু ডামি লেখা এখান থেকে নিয়ে আসি। আমি চ্যাট জিপিটি কে বলছিলাম, ও কিছু লেখা দিছে একটা আর্টিকেলস এর মতো। আমি লেখাটা নিয়ে এসে এখানে কপি করে নিয়ে আসছি, এখানে আমি কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। কি হলো? এই যে দুইটা কলামে হয়ে গেছে। আমরা দুই কলামে চাচ্ছি না, আমরা চাচ্ছি যে এক কলামে যেন লেখাটা আসে। এই জন্য আমি এই যে লেআউটে যাচ্ছি, কলাম থেকে ওয়ান কলাম করে দিচ্ছি। লেখাটা ওয়ান কলাম হয়ে গেছে। আমার কিন্তু লেখা অলরেডি চলে আসছে, ফরম্যাটিং সহ আসছে। কিন্তু আমরা চাচ্ছি যে ফরম্যাটিং রাখবো না, ফরম্যাটিং সব ফেলে দেব। এজন্য আমরা কন্ট্রোল এ দিয়ে সকল লেখা সিলেক্ট করব। করার পরে আমরা চাচ্ছি যে এটা ফরম্যাটিং থাকবে না, নর্মাল হয়ে যাবে। এই যে এখানে চাপ দিলে নর্মাল হয়ে যাবে, সব নর্মাল হয়ে গেছে লেখা, কোনো ফরম্যাটিং নাই। এখন আমরা চাচ্ছি এই যে লেখাটা কোথা থেকে আসতেছে? এই পাশ থেকে লেখা শুরু হয়েছে। আমরা চাচ্ছি এই লেখাটা মিডলে করব। এই যে অ্যালাইনমেন্ট করার জন্য এখানে অ্যালাইনমেন্ট করে মিডলে দিতে পারি। আর এখানে আছে হলো লেখার ফ্রন্ট, কত ছোট করব না বড় করব। এখান থেকে আমি সাধারণত আমরা 18 দিই। লেখাটা লেখাটা আমরা 18 দিলাম। এরপরে যদি আমি এই লেখাটাকে বোল্ড করতে চাই, অর্থাৎ একটু মোটা করতে চাই, এই যে বি এখানে লেখা আছে বোল্ড, অথবা কন্ট্রোল বি, এখানে শর্টকাটও দেখাচ্ছে, কন্ট্রোল বি দিলেই লেখাটা বোল্ড হয়ে যাবে। আর একটা বিষয় এখানে দেখায় নেই, সেটা হলো আমি এখানে যদি দেখি যে ক্লিপবোর্ড, ফ্রন্ট, প্যারাগ্রাফ, স্টাইল। হ্যাঁ, আমরা স্টাইল এখান থেকে এই যে যে কাজগুলো করতেছি এগুলাই স্টাইল। এখন এই লেখাটা আমরা কি করব? এই ফ্রন্টে রাখবো না, অন্য কোনো ফ্রন্টে নিয়ে যাব। এই জন্য আমরা এখান থেকে যদি এই যে অনেক ফ্রন্ট এখানে আছে, আমার কম্পিউটারে ইনস্টল করা যত ফ্রন্ট আছে সব এখানে আছে। আমি এর আগে ইনস্টল করা দেখাইছি আপনাদেরকে ফ্রন্ট কিভাবে ইনস্টল করতে হয়। এটা আমার যেহেতু ইউনিকোড ফ্রন্ট, এই জন্য ইউনিকোডের ফ্রন্টেই যেতে হবে, তাহলে এটা ফ্রন্টটা দেখাবে। এই যে এখানে আমি একটা ফ্রন্ট সিলেক্ট করলাম। এরপর আমরা কি করতে পারি? এই ফ্রন্টটা এই যে হাইলাইট করতে পারি। এই যে হাইলাইট হবে, হাইলাইট কালার আছে, হাইলাইট করতে পারি। অথবা আমরা এই লেখার কালার, এই যে এখানে যদি দেখি, আমরা এখানে রাখলেই বোঝা যাবে যে ফ্রন্ট কালার লেখা আসতেছে, ফ্রন্ট কালার। এই ফ্রন্টের আমরা চাইলে আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার দিতে পারি। এরপরে আমরা চাইলে এর ব্যাকগ্রাউন্ডে, অর্থাৎ এই লেখার ব্যাকগ্রাউন্ডে কালার দিতে চাইলে এই যে এখানে যদি আমরা দেখি, এখানে লেখা আসতেছে যে টেক্সট হাইলাইট কালার। এই টেক্সটটা হাইলাইট করার জন্য যে কালার, এই কালারটা আসবে এখানে। আমরা চাইলে যে কোনো কালার দিতে পারি, কালার আমি দিচ্ছি না। তাহলে আমরা এই যে বিষয়টা দেখলাম যে লেখার ফরম্যাটিং বা লেখার ফন্ট চেঞ্জ করা, তারপরে ছোট করা, বড় করা। এছাড়াও আমরা এই যে ছোট বড় করার জন্য এই ট্যাবটা ইউজ করতে পারি, এটা দিলে ছোট হবে। অথবা আমরা যে লেখাটা লিখছি ফন্ট বড় করতে চাই, এটা সিলেক্ট করে কন্ট্রোল থার্ড ব্র্যাকেট, যেটা কন্ট্রোল চেপে থার্ড ব্র্যাকেট যেটা, ওটা ক্লিক করলে বড় হবে। আবার আহ, বাম পাশেরটা, ডান পাশেরটা ক্লিক করলে ছোট হবে। এভাবেও আমরা ফন্ট ছোট বড় করতে পারি। এরপরে আসি যে এইখানে যে লেখাটা আসছে, এই লেখাটা দেখেন এইখান থেকে ভেঙে গেছে, এখান থেকে ভেঙে গেছে, সমান সমান হয়নি। আমরা চাইলে এই পুরা লেখাটা সিলেক্ট করে এইখান থেকে অ্যালাইনমেন্ট করে নিতে পারি, মিডল অ্যালাইনমেন্ট হতে পারে, সাইড হতে পারে। আবার এখান থেকে আমরা জাস্টিফাই করে দিতে পারি, তাহলে কি হবে? এই যে সোজা সোজা দেখা যাচ্ছে। আমরা চাইলেও এই এই লেখাগুলোর কি কালার চেঞ্জ করে দিতে পারবো। চাইলে এখান থেকে যে কোনো কালার সিলেক্ট করে দিতে পারবো।
তাহলে আমরা এখান থেকে দেখলাম কি, যে লেখা বোল্ড করে কিভাবে, আবার চাইলে আমরা ইটালিক করতে পারবো, চাইলে লেখার নিচে আন্ডারলাইন দিতে পারবো। আবার অনেক সময় দেখা গেছে একটা লেখা লিখছি, আমরা লেখার মাঝখান দিয়ে কেটে দিতে চাইলে এখানে চাপ দিলে কেটে যাবে। এছাড়াও আমরা দেখা যায় যে অনেক সময় লেখার নিচে লেখা দেখি, যেমন H2O, আমরা যেমন সূত্র লিখি বা পানির সংকেত লিখি, তখন এই যে আমরা এক্স এগুলা ব্যবহার করতে পারি, নিচে আছে উপরে আছে এগুলা ব্যবহার করতে পারি। অথবা আমাদের বিভিন্ন জায়গায় এটা আছে যে এখান থেকে আমরা ফাংশন যখন দেখব তখন এটা দেখতে পাবো। আচ্ছা, এরপর আমি এই লেখাটা একটু বোল্ড করে দিচ্ছি। এখন আমরা শর্টকাট ইউজ করলেও শর্টকাটেও ইউজ করতে পারি। এই যে বড় হচ্ছে লেখাটা। তাহলে আমরা এভাবে কি, আবার এইখানে আরেকটা জিনিস দেখাই, এই যে এখানে কিন্তু আমরা নাম্বারিং করতে পারবো। যেমন এই যে নাম্বারটা এখানে নাই, এই যে আমি এই 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 লেখাটার কি করতে পারি, নাম্বার দিতে পারি। এখান থেকে এই যে এখান থেকে যদি চাপ দিই এই যে নাম্বার চলে আসছে। আবার চাইলে আমরা বিভিন্ন সিম্বল ইউজ করতে পারি লেখাতে, এই যে বিভিন্ন সিম্বল, এটাকে বলে বুলেট পয়েন্ট, বা বিভিন্ন আহ, বিষয় এখানে আছে, আমরা চাইলে আমাদের মন মতো এগুলো দিয়ে নিতে পারি লেখাতে। এছাড়াও আমরা আর একটা বিষয় এখানে আহ, দেখি যে এই যে এখানে যদি উপরে তাকাই, এখানে কিন্তু আমাদের স্কেল দেখাচ্ছে কোথা থেকে লেখা শুরু হচ্ছে কোথায় শেষ হচ্ছে, এখানে কিন্তু স্কেল দেখাচ্ছে। আমরা কিন্তু মার্জিন যেভাবে সেট করলাম ওভাবেও করতে পারি, এখান থেকেও আমরা স্কেল অ্যাডজাস্ট করে নিতে পারি লেখার। তাহলে আমরা এই যে লেখাটা আসছে এই লেখাটা আমরা কি সুন্দরভাবে সেট আপ করতে পারবো। এরপরে যাই দেখি কি আছে। তাহলে কি আমরা ফন্ট স্টাইল, ফ্রন্ট থেকে আমরা ফন্ট কি করছিলাম, বিভিন্ন রকমের ফন্ট আমরা সিলেক্ট করতে পারি। যেহেতু বাংলা লিখতেছি এই জন্য আমি ফ্রন্ট সব ফ্রন্ট দেখাচ্ছি না, তবে ক্যালিব্রি ইংরেজির জন্য টাইম নিউ রোমান এরিয়াল এগুলো কাজ করে থাকে। ফ্রন্ট সাইজ ছোট বড় করা আমরা দেখছি, ফ্রন্টের কালার পরিবর্তন করা আমরা দেখলাম, বোল্ড ইটালিক আন্ডারলাইন এটা দেখলাম, অ্যালাইনমেন্ট সেন্টার জাস্টিফাই এগুলো আমরা দেখে ফেলছি, হাইলাইটও দেখে ফেলছি। আমরা আগাতে পারি। এরপরে যদি আমরা যাই টেবিল, ছবি ও শেপ যুক্ত করা। আচ্ছা, আমি প্রথমে ছবি যুক্ত করে দেখাবো, তারপরে শেপ যুক্ত করে দেখাবো, তারপরে আমরা শেষে টেবিলে যাব। আমরা যদি এইখানে উম আচ্ছা নিচে যাচ্ছি, উম নিচের দিকে যাই, এইখানে আমরা একটা ছবি যুক্ত করব। ছবি যুক্ত করার জন্য আমরা ইনসেটে যাব। আচ্ছা, হোম পেজের যে বিষয়গুলো আছে এগুলা মোটামুটি আমরা দেখে ফেলছি, এই স্টাইলগুলো আমরা দেখছি, যদি আমরা স্টাইল দেই দিতে পারবো। আচ্ছা, আমরা ইনসেটে যদি যাই তাহলে এখানে দেখবো এই যে পিকচার ফটো অপশন আছে, এখান থেকে দিস ডিভাইস মানে আমার এই ডিভাইস থেকে ফটো নেবে, এখানে যদি ক্লিক করি তাহলে আমার কোথায় ছবি আছে সেই জায়গাতে আমাকে যেতে হবে। আমি ছবি নেওয়ার জন্য আমাদের যে আজকের আহ, যে নোটিশ ছিল এই ছবিটা নিয়ে আসলাম। কিভাবে নিয়ে আসলাম, ইনসেট পিকচার, পিকচার থেকে দিস ডিভাইস এই যে ছবি, এটাতে ক্লিক করে ইনসেট করলাম, চলে আসলো। ছবি আসার সাথে সাথেই দেখেন আমার অনেকগুলো বিষয় এখানে খেয়াল করতে হবে। এই যে কোনায় একটা অপশন আছে, আর এই যে নতুন একটা ট্যাব তৈরি হয়েছে সেটা হলো ফটো ফরম্যাটিং। আমরা চাইলে ফটোর বিভিন্ন ফরম্যাট দিতে পারবো। এখান থেকে আমি যদি একটু ছোট করি, এই যে বিভিন্ন ফরম্যাট এখান থেকে দেওয়া যাবে। আমরা বিভিন্ন ফ্রেম দেখতে পাই। এই যে আমরা এই ফ্রেমটা যদি দেই, এই যে ফ্রেম হয়ে গেল। তার আগে আপনাকে এই ছবি যুক্ত করার সাথে সাথে আপনাকে চিন্তা করতে হবে যে এই ছবিটা কিভাবে থাকবে, এটা আগে দেখতে হবে। এখানে যদি যাই আমরা এখানে কিছু অপশন দেখব, এই অপশনগুলো এখানে যদি না পাওয়া যায় এখানেও পাওয়া যাবে, এখানে বিস্তারিত লেখা আছে। এই যে বিহাইন্ড দ্য টেক্সট, ইন ফ্রন্ট অফ টেক্সট, বিহাইন্ড অফ টেক্সট মানে হলো লেখার নিচে চলে যাবে, ইন ফ্রন্ট অফ টেক্সট মানে লেখার উপরে চলে যাবে। এই যে লেখার উপরে চলে আসছে। আর একটা অপশন এখানে আছে সেটা হলো থ্রো, নিচে যদি যাই, এটা আমরা যদি এখন ছোট করি, এই যে এই জিনিসটা দেখাইতে চাচ্ছি, যে ছবিটা আমরা যেদিকে নিচ্ছি লেখা সরে যাচ্ছে, এটা হলো এই যে এখান থেকে থ্রো, এটাতে দিলে লেখা আমরা যদি ছবি সরাই তাহলে লেখা অ্যাডজাস্ট হয়ে যাবে। আর যদি আমরা
ইন ফন্ট অফ টেক্সট দিই তাহলে লেখার নিচে থাকবে আর ছবি উপরে চলে আসবে। দেখেন ছবি উপরে চলে আসছে। আর আমরা যদি এখান থেকে বাহাইন্ড টেক্সট দিই তাহলে এই যে লেখা উপরে চলে আসছে আর ছবি নিচে চলে গেছে। আমরা থ্রো দিয়ে কাজ করতে পারি বা ইন ফ্রন্ট অফ টেক্সট দিতে পারি, দিয়ে আমরা এখানে ছবি যুক্ত করতে পারি। এখান থেকে ছবির ফ্রেম, বিভিন্ন ফ্রেম আমরা সেট করতে পারবো। চাইলে আমরা কাস্টম ফ্রেমও এখান থেকে দিতে পারবো। এখান থেকে যদি আমরা বর্ডার সেট করি অথবা এই যে 3D মোড আছে অনেক, এগুলো আমরা আপনারা দেখবেন, দেখে যেটা আপনাদের খুশি কাজের সুবিধার্থে যে ধরনের চান আপনি সেই ধরনের নিয়ে আসতে পারবেন। এখানে অনেক অপশন আছে, আমি শুধু জাস্ট আপনাদেরকে ছবি যুক্ত করা দেখালাম। এরপরে আসি আমরা শেপ কিভাবে নেব। ইনসেট থেকে আমাদের কিন্তু অনেক সময় শেপ নিতে হয়। যেমন এই যে এখানেই ফটোর পরেই শেপ আছে, এই যে এখানে অনেক শেপ আছে, আপনাদের পিসিতেও থাকবে। এখান থেকে যে কোনো শেপ নিতে পারেন। আমি ধরেন এই শেপটা নিলাম, নিয়ে আমরা এই যে এখানে এভাবে ড্রাগ করে দিতে পারি। এখন এই শেপ যখন নেব এই যে শেপ ফরম্যাটিং একটা অপশন আসবে, এখান থেকে আমরা ওই ছবির মতোই আমরা কি করতে পারবো, অ্যাডজাস্ট করে নিতে পারবো। এই যে বিহাইন্ড দা টেক্সটের নিচে চলে গেল। এখন যদি এই লেখাটার আমরা কালারটা চেঞ্জ করে দেই, সিলেক্ট ডাবল ক্লিক করলেও সিলেক্ট হবে এখানে। এখন যদি সাদা দেই এই যে লেখাটা স্পষ্ট দেখা যাবে। তাইলে আমরা এখান থেকে ইনসেট থেকে শেপে গেলে অনেক শেপ আছে, লাইন আছে, বিভিন্ন সিম্বল আছে, এখান থেকে আমরা নিতে পারবো। বুঝতে পারছেন কি আপনারা সবাই? এই জি যে লাইন, আলহামদুলিল্লাহ। জি লাইন নিলে জি আমরা স্যার, এখান থেকে, জি স্যার, বুঝতে পারছি স্যার। এই যে লাইন যদি নেই তাহলে লাইন নিয়েও আমরা এখান থেকে লাইন অ্যাডজাস্ট করতে পারবো। লাইনের বিভিন্ন ফরম্যাট আছে, কালার আছে, বিভিন্ন শেপ আছে। আমরা শুধু জাস্ট শেপ কিভাবে নিতে হয় এখানে দেখাবো। তাছাড়া আমরা আইকন নিতে পারি। যারা আপডেট ভার্সন ব্যবহার করেন, কম্পিউটারে নেট কানেকশন আছে, তারা এখান থেকে আইকন অপশন থেকে আইকন নিতে পারবেন। চাইলে বিভিন্ন আইকন আমরা এখান থেকে নিতে পারি। এখানে যদি যে কোনো একটা আইকন সিলেক্ট করলাম, এই যে ইনসেট করলেই আইকনটা এসে যাবে। এটাও ওই ছবির মতোই। এখানে যখন ক্লিক করব তখন এই যে নতুন একটা অপশন আসবে, এখান থেকে আমরা ওই যে বিহাইন্ড দ্য টেক্সট বা ইন ফ্রন্ট অফ টেক্সটে দিতে পারবো। এটা ফ্রন্টের মতো কালার চেঞ্জ করা যাবে, সব কিছু করা যাবে। এটা এখান থেকে আপনারা চাইলে কালার চেঞ্জ করে দিতে পারবেন। এই যে শেপে গেলে এখান থেকে বিভিন্ন ধরনের ফরম্যাট আছে, কালার আছে, এগুলা চেঞ্জ করতে পারবেন। এছাড়াও এখানে এই যে আমরা যদি দেখি যে অনেক ডিজাইন আছে, যেমন আমাদের কাজের সুবিধার্থে অনেক আর্ট লাগে, তারপরে চার্ট লাগে। আমরা যদি দেখি যে চার্ট লাগে, যেরকম চার্ট, পাই চার্ট আহ লাগে, এই যেরকম পাই চার্ট লাগে, এগুলোও আমরা অ্যাড করতে পারি। এখান থেকে যদি আমি ক্লিক করি পাই চার্টে যে চলে আসছে। আপনারা চাইলে এইগুলা পরিবর্তন করলে, এখানে পরিবর্তন করলে এই জায়গাতে পরিবর্তন হয়ে যাবে। এগুলো আমরা যখন এক্সেলে কাজ করব তখন আমরা এগুলো দেখবো ইনশাল্লাহ। এক্সেলে বিষয়গুলো আরো বিস্তারিত আছে। তাহলে আমরা ইনসেটের ভিতরে যে বিষয়গুলো আছে, এছাড়াও আমরা স্ক্রিনশট নিতে পারি। এখান থেকে যদি আমরা চাই ক্লিক করলে স্ক্রিনশট নেওয়া যাবে। আমরা যে কোনো জায়গা থেকে স্ক্রিনশট নিয়ে এখানে যুক্ত করতে পারবো, ভিডিও যুক্ত করতে পারবো। এরপরে আরো বিষয় আছে, এই যে হেডার ফুটার আছে, এই বিষয়গুলো আমি আসতেছি, পেজ নাম্বার, আবার এই যে টেক্সটের বিভিন্ন ডিজাইন আছে, আমরা বিভিন্ন ডিজাইনের টেক্সট নিতে পারি। এই যে এভাবেও আমরা টেক্সট নিতে পারি। এখান থেকে যদি আমরা যাই এই যে শেপের মধ্যে গেলে এখান থেকে আমরা বিভিন্ন ধরনের স্টাইলের টেক্সট নিতে পারবো। আবার এতে ইফেক্ট যুক্ত করতে পারবো, 3D ইফেক্ট যুক্ত করতে পারবো। আচ্ছা, এরপরে আমাদের কি আছে দেখি। শেপ যুক্ত, ছবি যুক্ত করা দেখলাম, শেপ যুক্ত করা দেখলাম। এখন আসি আমরা টেবিল যুক্ত করা। টেবিল যুক্ত করার জন্য আমি যাচ্ছি এখানে, সবার নিচে যাই, টেবিল যুক্ত করার জন্য নতুন একটা পেজ নেই। এই যে এখানে আমরা যেখানে টেবিল নিব, এই যে কার্সর এখানে মিটমিট করতেছে, এখানে টেবিল আসবে। ইনসেটে গেলে প্রথমে এই যে টেবিল ট্যাব আছে, এটাতে ক্লিক করলে আপনারা এভাবে সিলেক্ট করে কতগুলো লাগবে আপনাদের ইচ্ছা অনুযায়ী এভাবে নিতে পারবেন। আমি যদি চাই এইভাবে, ধরেন আমি এভাবে নিলাম, নেওয়ার পরে এখানে আমি টেবিল যখন নেব, টেবিলের লেখা কি ধরনের হবে, আমরা এই যে হোম থেকে টেবিলের ভিতরে লেখা আমরা যে কোনো
স্টাইলের দিতে পারি বা ফ্রন্টের দিতে পারি। আমি সুতন ইউজ করি। সুতনি এমজে, এটা আমরা যদি ইউজ করি তাহলে এর মধ্যে সব লেখা কি হবে? সুতনি হবে। সুতনি এমজিতে লিখবে এটা। এই যে আমরা যদি এখানে লিখি যে আহ, আমার ফ্রন্টে একটু ঝামেলা করতেছে, আমি ইউনিক কোডে লিখতে পারি। উম, এই যে এখান থেকে আমরা বিজয় ইউনিক কোডে লিখব। প্রম, আর এখানে যদি আমরা দেই নাম, আমরা এখানে দিই মোবাইল। এখানে আমরা যদি দেই ঠিকানা, তাহলে এই যে লেখাগুলো আমরা লিখলাম। চাইলে এটা এখানে যদি আমরা যাই টেবিলে যে গেলে, যখন দুই পাশে এরকম চিহ্ন আসবে তখন আমরা টেনে অ্যাডজাস্ট করে দিতে পারবো। আবার এইখানে চাপ দিলে পুরো রোটা সিলেক্ট হয়ে যাবে, এখানে গিয়ে এই যে এরকম চাপ দিলে এখন আমরা অ্যালাইনমেন্ট করতে পারবো, আবার লেখা বোল্ড করতে পারবো, ইটালিক করতে পারবো, আমরা যা খুশি তা আগে যে বিষয়গুলো শিখলাম সেই বিষয়গুলো আমরা সব এখানে অ্যাপ্লাই করতে পারবো। এছাড়াও আমরা টেবিল যখন নেব, টেবিল নেওয়ার সাথে সাথে আমাদের এখানে টেবিলের এই যে টেবিল ডিজাইন নামে একটা অপশন আসবে, আর টেবিল লেআউট নামে একটা অপশন আসবে। টেবিল ডিজাইনে গেলে আমাদের সুন্দর ডিজাইন দিয়ে দিবে। এই যে বিভিন্ন ধরনের ডিজাইনের আমরা টেবিল অটো নিয়ে নিতে পারি। এই যে সুন্দর একটা ডিজাইন দিয়ে দেবে। আর যদি আমরা ডিজাইন না চাই তাহলে আমাদের যেরকম আছে এরকমই আমরা ব্যবহার করতে পারবো, কাস্টম ভাবে আমরা টেবিল ব্যবহার করতে পারবো। এছাড়া আরো টেবিলের বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেমন আমরা অনেক সময় এই টেবিলের এই দুইটা কলাম অ্যাডজাস্ট করে দিতে চাচ্ছি যে হ্যাঁ, এই মোবাইল নাম্বার থাকবে না, এই এই দুইটা অ্যাডজাস্ট হয়ে যাবে। এই অ্যাডজাস্ট করার জন্য এটা রাইট বাটন ক্লিক করে যদি আমরা মার্জ করে দেই, মার্জ নামের একটা অপশন আছে এই যে টেবিল লেআউটের মধ্যে গেলে, এ, এই যে মার্জ সেল, এই যে মার্জ হয়ে যাবে, এখান থেকে এই যে মার্জ হয়ে যাবে। এখানে টেবিলের অনেক বিষয় আছে, যে প্রপার্টি আছে, তারপরে আমরা যদি টেবিল ডিলিট করতে চাই, যে কোনো অংশ আমরা ডিলিট করে দেব, ডিলিট করতে পারবো। এই যে ইরেজ আছে এখানে টেবিলে, যদি আমরা ক্লিক করি তাহলে এই যে ইরেজ আছে, ধরেন এটা আমরা ডিলিট করে দেব, এটা ক্লিক করলে যে ডিলিট হয়ে যাবে। আবার যদি আমরা ড্র করতে চাই, এই যে ড্র টেবিল, এখান থেকে টান দিলে ড্র হয়ে যাবে। আবার এখান থেকে এভাবে টান দিলে আবার ড্র হয়ে যাবে। আমরা চাইলে এখান থেকে এরকম ভাবেও একটা ড্র করতে পারি, বিভিন্ন ভাবে আমরা টেবিল ড্র করতে পারি। এছাড়া আমরা টেবিল ডিলিট করতে পারবো, রো ডিলিট করতে পারবো। বিভিন্ন অপশন এখানে আছে, একটা একটা করে দেখলে আমরা সবকিছু দেখতে পাবো যেখানে কি কি আছে। যাদের কম্পিউটার আছে তারা একটু চেষ্টা করবেন বাড়িতে প্র্যাকটিস করার, যে টেবিল আমরা কিভাবে নিতে পারি, টেবিল নিতে যদি কোনো সমস্যা হয় তাহলে জানাবেন। শুধু আমরা টেবিল যুক্ত করব, টেবিল অ্যারেঞ্জ করব, অর্থাৎ কোনটা কিভাবে কোথায় রাখবো না রাখবো এই বিষয়গুলা জানার চেষ্টা করলাম। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। তাইলে আমরা টেবিল হ্যাঁ যুক্ত করা দেখলাম। ভাই, জি। প্রেজেন্টেশন ফর্মটা দিয়ে দেন, গুগল ফর্মটা দিয়ে দেন। আর এক ভাই প্রশ্ন করার জন্য চ্যাট বক্সে বলেছিল যে প্রশ্ন করা যাবে কিনা, একটু মনে হ্যাঁ, হয় শেষে শেষে slow। শেষে প্রশ্ন করার সুযোগ থাকবে। আচ্ছা আচ্ছা, আচ্ছা তাহলে এবার ওই প্রেজেন্টেশন। জি। আচ্ছা আমি হেডার ফুটারটা দেখাই। আহ, আচ্ছা তাহলে আপনার কাছে তো মনে হয়, আচ্ছা আমি লিঙ্ক দিচ্ছি, আগে লিঙ্কটা দিই। কারোর কোনো কোশ্চেন আছে থাকলে এখন করেন, আমি লিঙ্কটা দিচ্ছি। সালাম হ্যালো। আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। ভাই আমি মাহাদি বলছিলাম। জি। আমার কয়েকটা প্রশ্ন আছে আর কি। জি। এক নম্বর হচ্ছে যে আপনি আহ, লেখার শুরুতে একটা ইয়ে দেখাচ্ছিলেন যে কলাম ব্যবহার, জি। ওইটা যদি আবার আরেকবার একটু দেখাইতেন যে কলাম কিভাবে আমরা ব্যবহার করব। ও আচ্ছা ঠিক আছে। আরেকটা হচ্ছে যে মানে আমরা যে ফন্টে লিখবো, জি। বোল্ড ফন্ট বা হেডলাইন যেগুলো থাকবে বা জি। সাধারণ লেখা যেগুলো থাকবে,
জি। এগুলা নির্দিষ্ট কোনো সাইজ আছে কিনা, যে এটা এই সাইজে হবে, এটা এই সাইজে হবে? এদের জন্য নির্দিষ্ট কোনো সাইজ আছে কিনা? কিভাবে লিখবো? লেখার জন্য আসলে আমরা সাধারণত বই লেখার জন্য এক সাইজ, আপনার যদি চিঠি করেন তাহলে চিঠির জন্য আলাদা সাইজ, বিভিন্ন ধরনের সাইজ আছে, আপনার কাজের উপর ভিত্তি করে সাইজটা নির্বাচিত হয়। আমি যে ধরনের এইটা কাজ। জি। এইটা জানতে মানে কোথা থেকে বা কিভাবে জানতে পারি এটা, বিষয়টা? আহ, আচ্ছা, আসলে বিষয়টা সহজ করি, যে আমাদের আহ সাধারণ যে আমরা স্কুল কলেজের বইগুলো পড়ি, মাদ্রাসার বইগুলো পড়ি, এগুলো 13 থেকে 14 ফন্টে লেখা, তাই না আনোয়ার ভাই? যদি আমি জি। ভুল না করি, তাহলে জি। আপনি এখানে আইডিয়া পান। 13 থেকে 14? 13 থেকে 14 এটা নর্মাল সাইজ, ফন্ট সাইজ, হ্যাঁ। জি। এটা আর তারপর? যদি আপনি বড় করেন তাহলে বড় হবে, আর যদি ছোট করেন তাহলে ছোট হবে। আপনার যেরকম লাগবে আপনি সেরকম করে নেবেন, তবে 13 থেকে 14 এটা হচ্ছে সব জায়গায় অ্যাভেলেবেল ইউজ হয়। আচ্ছা, আচ্ছা। মানে আমি জানতে চাচ্ছিলাম যে এদের লেখার জন্য নির্দিষ্ট কোনো ইয়ে আছে কিনা, যে এটা এটাতে লিখতে হবে, এটা এত ফন্টে লিখতে হবে? না, লেখার জন্য আসলে আপনার কাজের উপর ভিত্তি করে লেখার এটা সাইজ নির্ধারিত হবে। আপনি যে কাজ যখন কাজ করবেন, আপনি লেখার সময় দেখবেন যে হ্যাঁ লেখাটা কেমন হচ্ছে। তবে সাধারণত সাধারণত আমরা যে লিখি, হেডলাইনগুলো আমরা 16 বা 18 পর্যন্ত লিখি। আর আহ, সাধারণ যে লেখা, এই লেখাটা 14 হয় বা 12 হয়ে থাকে। মিনিট গাড়ি একসাথে চলে 9 মিনিট 60 সেকেন্ড, ইয়া 54 সেকেন্ড লাগে, বুঝলি দিদি? একসাথে গাড়ি চলে। আচ্ছা, আমি লিঙ্কটা দিচ্ছি উপস্থিতির, এখানে চ্যাট বক্সে আপনারা। ভাই আরেকটা প্রশ্ন ছিল, আমার জি, আরেকটা প্রশ্ন বলেন। ছিল। ওই যে কলামের যে বিষয়টা একটু দেখালে ভালো জি, হতো। কলামের বিষয়টা দেখাচ্ছি। জি, জাজাকাল্লাহ খের। জি, এই যে এখানে যে আমাদের পেজ যখন নিছি, নেওয়ার সময় এখানে যদি আমরা ধরেন যেই লেখাটা আমরা কলাম করতে চাই এটা আমরা কলাম করতে পারি, অথবা আমরা সব ডকুমেন্টস সিলেক্ট করতে পারি, অথবা আমরা যদি পেজে যাই, এই যে পেজ লেআউটে গেলে এই যে কলাম লেখা আছে, আমরা কয় আহ, কলামে লিখতে চাই, যে 2 কলামে ভাই লিখতে। আপনার স্ক্রিনটা শেয়ার হয় নাই আর কি, দেখা যাচ্ছে না। ও আফসোন। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে। উম, জি, আমি আন্ডো দিচ্ছি, কন্ট্রোল Z চাপলে আন্ডো হয়ে যাবে, অর্থাৎ আগের অবস্থায় ফিরে যাবে। তাহলে আমরা এখানে যদি আহ, এই যে কলাম, আপনি আনমিউট করে দেন, মিউট করে দেন, বাইরে থেকে আওয়াজ আসছে। বুঝতে পারছেন? জি ভাই, জি জি, জাজাকাল্লাহ খের। আচ্ছা, এরপরে আমি যাচ্ছি হেডার হেডার ফুটার যুক্ত করা। আমরা আরেকবার হেডার কি, অর্থাৎ আমরা যদি বই দেখি, যে কোনো ধরনের বই দেখলি বইয়ের উপরে হেডার থাকে, অর্থাৎ বইয়ের নাম সব জায়গায় থাকে, বা পেজ নাম্বার থাকতে পারে। আবার ফুটারেও অনেক সময় পেজ নাম্বার থাকে বা বিভিন্ন লেখা দেখে থাকি। বিভিন্ন ধরনের বই আমরা যদি দেখি, বইয়ের এই বিষয়গুলো থাকে। আমি একটু দেখানোর চেষ্টা করব, বিস্তারিত হয়তো বা বলা যাবে না, তারপরেও আমি চেষ্টা করতেছি। এই লেআউট, এই যে ইনসেট থেকে আমরা এই যে হেডারে চাপ দিলে এরকম অপশন আসবে। আসলে আমরা এখান থেকে যে কোনো ডিজাইন নিতে পারি, অথবা আমরা ব্লাঙ্ক নিতে পারি। ধরেন আমরা যে কোনো, এই যে এটা যদি নেই, তাহলে দেখেন এখানে এই যে পেজ নাম্বার অটো চলে আসছে। আমরা চাইলে এখানে যে কোনো লেখা লিখতে পারি। আমরা বাইরে ডাবল ক্লিক করলে হেডার রিমুভ হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আসবে। যেমন এই লেখাটা বা
আমরা যে কোনো একটা লেখায় যে কোরবানির তাৎপর্য, এই লেখাটা আমরা চাচ্ছি যে এই হেডারে থাকবে, সব পেজেই যেন চলে যায়। আমরা এখানে ডাবল ক্লিক করলে এটা ওপেন হবে, অথবা আমরা লেআউট থেকে হেডারে গেলেও এটা ওপেন করতে পারবো। এই লেখাটা এই যে এখানে লিখলাম, লিখে এই লেখাটা আমি হোম থেকে মিডিল করে দিচ্ছি কোরবানির তাৎপর্য। এই লেখাটা আমি একটু ছোট করে দেই। এখানে পেজ নাম্বারটা ইংলিশে আসছে, আমরা চাইলে এখান থেকে যদি ফ্রন্ট চেঞ্জ করে দিই তাহলে এই যে বাংলা হয়ে যাবে। হ্যাঁ, এখন যদি আমি দেখি যে পরের পেজেও এই যে অপশনগুলা আসতেছে, পেজ নাম্বার এই যে 2 নম্বর পেজ, 2টা পেজ আছে বা 3টা পেজ আছে, 2টা দেখাচ্ছে, এখান থেকে ধরছে ওটা আহ হেডিং পেজ ধরছে, এখানেও লেখা আছে, আবার এখানেও লেখা আছে, যে তাৎপর্যটা লেখা এখানে আছে। আমি যদি আরেকটু দেখানোর জন্য এই লেখাটা আমি নিচে নিয়ে আসি, বা এখানে যদি আমরা এই যে ইনসার্ট থেকে একটা শেপ নেই, লাইন নেই, নিয়ে এখানে একটা লাইন দিয়ে দিই যুক্ত করে, তাহলে একটা লাইন দিয়ে দিলাম, একটু মোটা করে দিই, তাহলে ভালো বোঝা যাবে। এই যে আমরা পেজ দেখি যে বই করার সময় বইয়ের পেজ এরকম থাকে। আবার রেফারেন্স নেওয়ার জন্য আমরা কি ব্যবহার করি, ইনসেট থেকে আমরা এই যে ফুটারে যদি যাই, এই যে ব্লাঙ্ক ফুটার আমরা নিতে পারি, অথবা বিভিন্ন ডিজাইন আছে এখান থেকে নিতে পারি, বা এইটাই নিলাম। এই যে এখানে আমরা ডেট দিতে পারি, আবার এখানে এই যে পেজ নাম্বার দেওয়া আছে, আমরা চাইলে পেজের ফন্ট চেঞ্জ করতে পারি, পেজ নাম্বারটা হয়ে গেল, বা এখানে যে কোনো কিছু আপনি লিখতে পারবেন। এখন যদি আমি আবার বাইরে ডাবল ক্লিক করি, দেখেন এখানে সুন্দরভাবে এখানে একটা হেডার যুক্ত হয়েছে, আবার নিচে কি ফুটার যুক্ত হয়েছে, প্রত্যেকটা পেজে এই ডিজাইনটা যাবে। আমি যদি একটু ছোট করি, দেখেন এই যে এই পেজেও যা আছে, এই পেজেও সব পেজে একই বিষয় চলে আসছে। এই হলো হেডার ফুটার যুক্ত করা। এরপরে আমরা যাই ফাইন্ড এবং রিপ্লেস। এটা দেখাই, এটা সহজ একটা বিষয়। আমরা চাচ্ছি যে এইখানে যত জায়গায় ইসলাম লেখাটা আছে এই লেখাটা পরিবর্তন করব, অথবা কুরবানি লেখাটা যে জায়গায় আছে আমরা এই লেখাটা খুঁজবো, খুঁজে এটা পরিবর্তন করব। এই কোণায় যদি আমরা দেখি, এই যে ফাইন্ড অপশন আছে, রিপ্লেস অপশন আছে। ফাইন্ডে গেলে এখান থেকে এই যে ফাইন্ডে খুঁজলে এখানে এরকম অপশন আসবে, যত জায়গায় কোরবানি লেখা আছে সব জায়গায় সিলেক্ট হয়ে গেছে। আবার এখান থেকে যদি আমরা রিপ্লেসে চাপি, তাহলে এরকম একটা রিবন আসবে, এখানে আমরা দেখবো যে ফাইন্ড দ্যাট, অর্থাৎ আমরা কোনটা খুঁজতেছি সেটা এখানে আসবে। আর এখানে কি রিপ্লেস করতে চাচ্ছি, আমরা এই যে কোরবানি লেখাটা, আমরা কুরবানি আছে, আমরা কোরবানি করে দিলাম। একটা একটা করেও সিলেক্ট করতে পারি, রিপ্লেস করতে পারি, অথবা সকল রিপ্লেস করতে পারি, অথবা ফাইন্ড করেও রিপ্লেস করতে পারি। এটা আমরা রিপ্লেস করলে এই যে রিপ্লেস হয়ে গেছে। আবার এটা রিপ্লেস করতে চাইলে এই যে রিপ্লেস হয়ে গেছে। আর যদি অল রিপ্লেস দিই, তাহলে এরকম লেখা 3 জায়গায় ছিল, সব জায়গায় রিপ্লেস হয়ে গেছে। এই হলো ফাইন্ড অ্যান্ড রিপ্লেস। তাহলে আমাদের যে লেখাগুলো ছিল সেই লেখাগুলো পরিবর্তন হয়ে গেছে। আচ্ছা, এরপরে যে বিষয়টা আছে হাইপার লিঙ্ক যুক্ত করা, অর্থাৎ আমরা চাচ্ছি যে আমাদের পেজে কোনো ওয়েবসাইটের বা কোনো বাইরের কোনো লিঙ্ক যুক্ত করা। আমরা লিঙ্ক যুক্ত করতে চাইলে লিঙ্ক যুক্ত করতে পারবো ইনসেট থেকে, এই যে লিঙ্ক, এই অপশনে গেলে আমরা এখানে ইমেইল যুক্ত করতে পারি, ওয়েবসাইট যুক্ত করতে পারি, যে কোনো জিনিস এখানে যদি আমি অ্যাড্রেস লিখে দিই, অ্যাড্রেস লিখে দিলেই সেটা যুক্ত হয়ে যাবে। যেমন আমরা যদি সুববানের যে ওয়েবসাইট আছে, আমরা যদি ওটা যুক্ত করে দিই, বা মেইল যদি যুক্ত করি, এই যে মেইল অ্যাড্রেস যদি যুক্ত করি, তাহলে আমরা এখানে মেইল যুক্ত করতে পারবো, যে info.subbanbd@gmail.com। যেই লেখাটার উপরে আমরা সিলেক্ট করব, ওই লেখাটার উপরে ক্লিক করলে এটা আসবে। এই যে এখানে হয়ে গেছে, এই যে কন্ট্রোল কন্ট্রোল চেপে ধরলে এই যে হাতের চিহ্ন আসবে, এখানে চাপ দিলে নিয়ে যাবে আমাদের মেইলে।
হ্যাঁ, যেই লেখাটার উপরে আমরা থাকবো বা এই লেখাটা লিঙ্ক করতে চাচ্ছি ওই লেখায় লিঙ্ক করলে হয়ে যাবে। এই যেখানে লিঙ্ক হয়ে গেছে। আবার লিঙ্ক ছাড়াইতে চাইলে আমরা লিঙ্ক এখান থেকে, এই যে এখান থেকে রিমুভ লিঙ্ক, হ্যাঁ, লিঙ্ক রিমুভ হয়ে যাবে। আচ্ছা, এরপরে আপনারা সবাই আপনাদের গুগল শিটটা পূরণ করে দিবেন অ্যাটেন্ডেন্সের। এবার আসি প্রিন্ট প্রিভিউ ও প্রিন্ট করা। কিভাবে আমরা প্রিন্ট করব সে বিষয়টা আমরা দেখব। এটা দেখার জন্য আমরা হোম পেজে যাব। হোম পেজে গেলে, হোম পেজে যাওয়ার পরে আমরা প্রিন্ট প্রিভিউ দেখার জন্য এই যে নিচে একটা আইকন আছে, এখান থেকে আমরা প্রিন্ট প্রিভিউ দেখতে পারবো। এই যে প্রিন্টের জন্য প্রিভিউ কেমন আসতেছে, এটা হলো প্রিন্ট প্রিভিউ। দেখা যে আমাদের লেখাটা কিভাবে আসতেছে, কোথাও ভাঙলো কিনা, এগুলো দেখার জন্য। এছাড়াও আমরা প্রিন্ট করতে চাইলে কন্ট্রোল পি চাপলে প্রিন্টের অপশন আসবে। এখানে আমরা আমাদের যদি প্রিন্টার থাকে, কোন প্রিন্টারে প্রিন্ট করব সেই প্রিন্টারটা রেডি থাকবে। আবার প্রিন্ট করতে চাইলে আমরা সকল পেজ করব কিনা, না কারেন্ট পেজ প্রিন্ট করব, বা কাস্টম কোনো পেজ প্রিন্ট করব কিনা এখানে আমরা লিখে দিতে পারি যে আমরা 5 নাম্বার পেজ প্রিন্ট করব। আবার প্রিন্ট কিভাবে করব, এপিট ওপিট করব না এক এক পিট করব, এটা আমরা সিলেক্ট করতে পারি। প্রিন্টের কাগজ কি সাইজের আছে সেটা সিলেক্ট করতে পারি। তারপরে এখানে এক পেজে কয় শিট, কয়টা পেজ আসবে, এক এক সাথে কয়টা পেজ আসবে সেটাও আমরা সিলেক্ট করে দিতে পারি। এরপরে এখানে প্রিন্টে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। আবার আমরা এখানে কপিও করে দিতে পারি যে আমরা আমাদের এত কপি লাগবে। এভাবেও আমরা প্রিন্ট করতে পারবো। আশা করি বিষয়টা বুঝতে পারছেন। এখন কারো কোনো জিজ্ঞাসা আছে কিনা বলেন। আমরা হ্যাঁ, চাচ্ছি যে, আমাদের ক্লাসের সময় প্রায় শেষের দিকে, জি, যার জি কারণে ভাই। কত। রহমতুল্লাহ, কলামের বিষয়টি আরেকবার দেখতে চাচ্ছিলাম। ও, আচ্ছা ঠিক আছে। কলাম, আপনি যখন কলাম তৈরি করতে চান, কয় কলাম লাগবে আপনার, 2 কলাম বা 3 কলাম, যে কোনো সময় বা যে কোনো জায়গায় থেকে আপনি লেআউটে যাবেন। লেআউটে যাওয়ার পরে এই যে কলাম লেখাটা আছে, এই যে কলাম, অ্যাড কলাম, এখানে 1 কলাম, 2 কলাম, 3 কলাম, লেফট রাইট কলাম আপনি কিভাবে করবেন, বা মোড থেকে কাস্টম কলাম করতে পারবেন। এই যে আমি 3 কলাম দিলে, ওকে করলে এই যে কলাম 3 কলাম হয়ে গেল। আবার চাইলে আমি 2 কলাম করতে শেয়ার পারবো। এই হয়নি যে ভাই, স্ক্রিনটা শেয়ার হয়নি। আহ স্ক্রিন শেয়ার করেন ভাই। হ্যাঁ, আচ্ছা ঠিক আছে, আমি আন্ডু দিচ্ছি। এই যে দেখতে পাচ্ছেন। হ্যাঁ, এবার দেখা যাচ্ছে। আচ্ছা, আমরা যদি লেআউটে যাই, লেআউট থেকে এই যে কলাম, কলামে এই যে 2 কলাম দিলে 2 কলাম হয়ে যাবে, 3 কলাম দিলে 3 কলাম হয়ে যাবে। আবার চাইলে আমরা এখান থেকে কাস্টম কলাম নিতে পারবো। আবার কলামের মাঝখানের যে ফাঁকা জায়গা, এই জায়গাটা আমরা কতটুক নিতে চাচ্ছি এটাও আমরা এখান থেকে সিলেক্ট করে দিতে পারবো যে হ্যাঁ আমরা কতটুক জায়গা ফাঁকা চাই। এরপরে ওকে দিলে এই যে হয়ে যাবে, সব লেখা 2 কলামে হয়ে গেছে। আমরা চাইলে আবার 1 কলামে চলে আসতে পারবো। আশা করি বুঝতে পারছেন। যে ভাই প্রশ্ন করেছিলেন দয়া করে উত্তর দেন, বুঝেছেন বিষয়টা? জি জি, জাজাকুমুল্লাহ খাইর। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম। সালাম। আমি বলতে চাচ্ছি যে আপনার ট্যাবলের বিষয়টা, কি? ট্যাবল। ট্যাব? হ্যাঁ হ্যাঁ। ট্যাব হলো এই যে, এগুলা হলো রিবন। উপরে যেগুলো আছে এগুলো প্রত্যেকটা রিবন। রিবনের ভিতরে এই যে এখানে ডিভাইডেড করা আছে, এই যে ভিউ, এটা একটা ট্যাব। হোমে যদি যাই, এই যে কিবোর্ড, এটা একটা ট্যাব। ফ্রন্ট, এটা একটা ট্যাব, এই ট্যাবের আন্ডারে এই কাজগুলো হচ্ছে। প্যারাগ্রাফ একটা ট্যাব, এই ট্যাবের আন্ডারে এই কাজগুলো হচ্ছে। স্টাইল, এর মধ্যে এই কাজগুলো হচ্ছে। তার মানে এই প্রত্যেকটা আলাদা আলাদা রিবন, আর রিবনের আন্ডারে যে বিষয়গুলো আছে প্রত্যেকটা আলাদা আলাদা ট্যাব। বুঝতে পারছেন? জি জি। আর ইয়াটা ইনসার্টে গিয়ে আপনার টেবিলটা।
হ্যাঁ, এই যে ইনসার্টে গিয়ে এই যে টেবিল, এখান থেকে আপনি টেবিল নিতে পারেন ইচ্ছে মতো। আবার চাইলে এখান থেকে যদি এই যে টেবিলে, ইনসার্ট টেবিলে ক্লিক করেন, এরকম একটা বক্স আসবে। এখান থেকে আপনার কতগুলো র লাগতেছে, কতগুলো কলাম লাগতেছে, এটা এটা লিখে তারপরে ওকে চাপলে এই যে এরকম ইনস্ট্যান্ট তৈরি হয়ে যাবে। বুঝতে হ্যাঁ পারছেন? বুঝতে বুঝতে পারছি। ওটা আপনার দুইটা কলাম একসাথে করলে তখন এটা যদি সে পরবর্তীতে আবার সেম জায়গায় আনতে চাই তখন কি করব? দুইটা, মানে এই যে এরকম দুইটা কলাম হ্যাঁ, অ্যাডজাস্ট করে দিবেন। হ্যাঁ অ্যাডজাস্ট করার পরে আবার যদি সে পুনরায় ফিরে আনতে হয় আর কি। হ্যাঁ, ফিরে ধরেন আমি এই যে মার্চ করলাম, ধরেন এই কলামটা মার্চ করলাম, মার্চ করছি, হ্যাঁ, হ্যাঁ, এরপরে আমি হ্যাঁ, ফিরে আনতে চাচ্ছি। তখন এই যে ড্র টেবিল, এটা ক্লিক করব, ক্লিক করলে এই যে কলম আসবে, আসলে এখান থেকে এই যে এরকম চাপ দিলেই আবার আগের মতোই তৈরি হয়ে যাবে। বুঝতে পারছেন? হ্যাঁ, হ্যাঁ জাযাকুমুল্লাহ খাইর। আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আমি জানি অনেক জিজ্ঞাসা থাকবে, তারপর আপনারা ভিডিওটা দেখার চেষ্টা করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন, যত প্র্যাকটিস করবেন তত পারদর্শী হবেন। আর একদিনে 1 ঘন্টায় ওয়ার্ড শেখা সম্ভব না। তারপরে আমি আমার সাধ্য অনুযায়ী চেষ্টা করছি সব বিষয় নিয়ে আসার। এরপরেও আমি যে প্রেজেন্টেশনটা করছি, প্রেজেন্টেশনে সব নিয়ম কানুন উল্লেখ করা আছে, আপনারা চাইলে এটা ফলো করতে পারেন নোট হিসেবে। হ্যাঁ, আবু বকর ভাই। আচ্ছা, আমরা 35 জন পাইছি। ভাই হয়তো নেটে হয়তো সমস্যা। আচ্ছা, আর কারো কোনো জিজ্ঞাসা আছে? আমি একটু আহ, আহ, আজকের ইয়ে বলছি 35 জন পাওয়া গেছে। জি জি। আচ্ছা, ওই যে চ্যাটে একজন প্রশ্ন করেছে যে একটা ইয়ে দিয়ে যে কিভাবে করে, এটা একটু আমার মনে হয় যে এই মার্জিনের সাইডে যে এটা দেওয়া আছে box টা, ও এটা হ্যাঁ, একটু মার্জিন দেখাই মার্জিন। হ্যাঁ দিলে বুঝছি, বর্ডার, এটা মনে হলো হয় পেজ এটা বর্ডার, হয়ে যায়। পেজ বর্ডার। জি জি জি, বুঝতে পারছি। আচ্ছা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ভাইয়া আমি তো এমনি কম্পিউটার শিখি নাই, জি, তা এখন ল্যাপটপ নিলে কি মোবাইলের মতো কি ইউজ করা যাবে না? ল্যাপটপ তার মোবাইলের মতো ইউজ করতে পারবেন না, ল্যাপটপ ল্যাপটপের মতো ইউজ করতে হবে। জি জি, মানে ফাংশনটা কি সিমিলার কিছু কিনা? মোবাইল সিমিলার, মোবাইলের সিমিলার না, কম্পিউটার সিমিলার ল্যাপটপ। আচ্ছা আচ্ছা, তাহলে আমার থেকে অনেক কিছু শিখতে হবে তাহলে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা আচ্ছা। আচ্ছা, আমরা এখন একটু পেজ বর্ডারে যাব। হ্যাঁ, পেজ বর্ডার, পেজের বর্ডার, পেজ বর্ডার কোথায় আছে আমরা যদি একটু দেখি। এটা ওস্তাদ ডিজাইনে আছে, ডিজাইনে। ডিজাইনে, টেবিল ডিজাইন, ডিজাইনে তো না, না না এই যে ডিজাইনে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এটা জি, ডিজাইনে একেবারে কোনায়। এই যে পেজ বর্ডার, এখান থেকে আমরা পেজ বর্ডার নিতে পারি। এভাবে ক্লিক করলে এই যে বর্ডার চলে আসবে। চাইলে আমরা এই বর্ডারের বিভিন্ন ডিজাইন আছে, এখান থেকে নিতে পারবো। এই যে এখানে অনেক ডিজাইন আছে, চাইলে যে কোনো একটা ব্যবহার করতে পারবো। আবার এটা ডিজাইনটা কেমন হবে, বেশি হবে না কম হবে, সেগুলো আমরা দিতে পারি। এই যে, এই যে এখানে, এখান থেকে আমরা কমাতে পারি। এই যে, এরপরে ওকে করলে ডিজাইনটা চলে আসবে। পেজের কালারটা দেখায় নাই, যেখানে কালারও আছে, আমরা চাইলে পেজের যে কোনো কালার দিতে পারি। আবার চাইলে এখানে ওয়াটারমার্ক আছে, আমরা চাইলে পেজের নিচে ওয়াটারমার্ক দিতে পারি। হ্যাঁ, ওয়াটারমার্ক এই যে এখান থেকে এই যে কাস্টম ওয়াটারমার্ক এখানে লিখে দিলেই আমাদের যেটা লিখবো, যে লেখাটা লিখবো, পিকচারও যুক্ত করতে পারি ওয়াটারমার্ক হিসেবে। আমরা অনেক সময় লোগো যুক্ত করে থাকি ওয়াটারমার্ক হিসেবে, টেক্সট দিলে টেক্সট আসবে, আবার পিকচার দিলে পিকচার আসবে। সব এখানেই আছে, এই যে পেজ বর্ডার, তারপরে পেজ কালার, আর পেজের ওয়াটারমার্ক। জাজাকাল্লাহ খয়ের, যে বিষয়টা ভাই ধরছে, এটা দেখানো খুব দরকার ছিল।
হ্যাঁ, আমি নীরব ভাইকে উদ্দেশ্য করে বলছিলাম যে ভাই মনে হয় ল্যাপটপ বা কম্পিউটার নিবে কিন্তু সাহস করতে পারছে না। ভাই এটা খুবই সহজ একটা বিষয়, আপনি আগে কিনে ফেলেন, তারপরে দেখবেন আস্তে আস্তে সবকিছু শিখে নিয়েছেন। এটা জটিল কিছু না। মোবাইল যেরকম আমরা খুব সহজে এখন যে কোনো বিষয় ব্যবহার করতে পারি, কম্পিউটার বা ল্যাপটপও তেমনই সহজ বিষয়, শুধু একটু জানার চেষ্টা করতে হবে, তাহলে হবে। জি জি আর ভাইয়া, কারো কোনো ধন্যবাদ। জিজ্ঞাসা না থাকলে মনে হয় শেষ করতে পারি। কম্পিউটারের সর্বনিম্ন কোর্স ভাইয়া এমনি টাইপিং সব মিলে যদি আমি প্র্যাকটিক্যালি শিখতে চাই মোটামুটি কয়দিনে শেখা সম্ভব? আপনি 15 দিন ভালো মতো যদি প্র্যাকটিস করেন তো শেষ হয়ে যাবে যা আছে, ভালো মতো প্র্যাকটিস করলে। আর যদি বলেন যে না আমি আরো সময় কম দেব, তাহলে আপনার 3 মাস অন্তত পক্ষে আপনাকে মানে বেসিকটা শিখতে 3 মাস লাগে সাধারণত। একদিনে কমপ্লিট। সব দিকে সবকিছুতে একদিনে শিখে ফেলতে পারবেন না হয়তো। জি জি। প্রত্যেক দিন 1 ঘন্টা আধা ঘন্টা বা 2 ঘন্টা সময় যদি দেন তাহলে হয়তো বা 1 মাসের মধ্যে হবে। আর আহ, দেখা গেল যে একটু কম সময় দিলে তাহলে একটু বেশি সময় লাগবে। আর কম্পিউটারের এই জগৎটা আপনি যদি বলেন যে শেখা কতদিনে সব শেষ করতে পারবো, আমি বলবো যে ভাই এটা শেখা শেষ হবে না, এটা একটা সমুদ্র। হ্যাঁ হ্যাঁ, তারপরে বেসিকটা যেটা মৌলিক যেটা দরকার এটা তো। এটা আপনি আপনি 1 মাস ভালো মতো পরিশ্রম করলে শিখে ফেলবেন। জি জি। তবে আর কারো কোনো বিষয় না থাকলে আমার মনে হয় শেষ করতে পারি আজকে। আমাদের 12 মিনিট টাইম ওভার হয়ে গিয়েছে, অনেকে লিভ নিচ্ছে অনুমতি ছাড়াই। যার কারণে আমরা শেষ করে দিলেই ভালো। জি, জি ভাইয়া, তবে ক্লাস নিচ্ছেন যে সপ্তাহে 2 দিন না ভাইয়া এখানে? সপ্তাহে 3 দিন। আজকে হলো রোববার, রবিবার আর কোন কোন দিন? রবিবার, মঙ্গলবার, বৃহস্পতিবার। জি ধন্যবাদ ভাইয়া, জানার ছিল এটা আমরা আসলে। বসার শেষে দোয়া করি। জি, সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।